বাড়িটার কিছু দূরে শ্মশান। সেখান থেকে অনবরত শিয়ালের ডাক ভেসে আসছে। আজ এই বাড়িতে বসেছে ভূতের গল্পের আড্ডা। বাড়িটার পাশ থেকে ছোট জঙ্গল শুরু হয়েছে। বাইরে শীতের হাওয়া বইছে। ঘরের মধ্যে মোমবাতি জেলে বিট্টু দাকে ঘিরে বসে আছে চারজন। তুই এতদিন কোথায় ছিলি রে বিট্টু? এতদিন আড্ডাখানায় আসিসনি, আজ যখন এসেছিস ছাড়ছি নে তোকে। বিট্টুদা, এই শীতের রাতে একটা চম্পস ভূতের গল্প হয়ে যাক। আসলে আজকের ওয়েদারটাও ভূতের গল্পের জন্য পারফেক্ট। দাদা, হয়ে যাক একটা। আচ্ছা তাহলে শোনো গল্প। বিমল চক্রবর্তী থিয়েটারের মহলা দিয়ে বাড়ি ফিরছিলেন। মহলা বসে গৈপুরের মিত্তির পাড়ায়। তার বাড়ি পাশের গ্রামে ইছাপুর। এখন দুগায়ের মধ্যে পিচের রাস্তা হয়ে গেছে, দুপাশে বাড়ি ঘর উঠেছে। কিন্তু যে সময়কার কথা বলছি তখন ধুলো ভরা মেঠো রাস্তা, দুদিকে বন শিউলি আর আশাওড়ার জঙ্গল। সবে দেশ ভাগ হয়েছে। কিছু কিছু উদ্বাস্তু পরিবার এসে জঙ্গল সাফ করে ঘরবাড়ি করতে শুরু করেছে। পুজোর আর দেরি নেই, দেবীপক্ষ পড়ে গেছে। পুজোর 3 দিন থিয়েটার, 3টি নাটকেই বিমল চক্রবর্তীর বড় পার্ট। ভালো নাটক করেন বলে আশপাশের গ্রামে তার খুব নাম ডাক। মনে মনে গর্ব আছে তার। এমনিতেই ভয় ডর কম। লম্বা চওড়া চেহারা, ইয়া বুকের ছাতি, বেছে বেছে পার্টও করেন তেমন। বঙ্গে বর্গিতে ভাস্কর পণ্ডিত, দুর্গাদাসে দুর্গাদাস, টিপু সুলতানে মসিয়েল আলী। মহলা শেষ হতে হতে ইদানিং একটু বেশি রাত হয়ে যাচ্ছে। এমনিতেই গ্রামের লোকেরা সকাল সকাল ঘুমিয়ে পড়ে। তার উপর বিমল চক্রবর্তী যখন বাড়ি ফেরেন তখন নিশুতি রাত। চোর ডাকাত ভূত কাউকেই ভয় করেন না। তবে সাপ আর বুনো শুয়োরের উৎপাত থেকে বাঁচার জন্য হাতে একটি লাঠি আর 5 ব্যাটারির টর্চ নিয়ে চলেন। লাঠি ঠুকতে ঠুকতে কখনো কখনো গুনগুন করে গান গান। মাইল 2 মতো রাস্তা এইভাবে চলে যান। অন্য দিনের চেয়ে আজ একটু বেশি রাত হয়ে গেছে। তৃতীয়ার চাঁদ সন্ধ্যের দিকে উঠে কিছুক্ষণের জন্য ফিকে আলো হয়ে আবার ডুবে গেছে। সারা পথে ঘুটঘুটি অন্ধকার। বিমল চক্রবর্তী লাঠি ঠুক ঠুক করে এগিয়ে চলেছেন আর ভাস্কর পণ্ডিতের পার্টের কথা ভাবছেন। হঠাৎ পাশের ঝোপ থেকে গোটা 2 শিয়াল ডেকে উঠল হুক্কা হুয়া করে। সঙ্গে সঙ্গে দিক বিদিক কাঁপিয়ে প্রতিধ্বনি উঠল হুক্কা হুয়া। দুনিয়ার সব শেয়াল একসঙ্গে ডাকছে। 2টো শেয়াল তার সামনে দিয়েই ছুটে গেল। বিমল চক্রবর্তী টর্চের আলো ফেলতেই শিয়াল দুটোর চোখ ঝকঝক করে উঠল। লাঠি উঁচিয়ে সামনে তেড়ে যেতেই তারা পালিয়ে গেল সামনের ঝোপে। হঠাৎ বিমল চক্রবর্তীর মনে হলো কি একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে, কিন্তু গন্ধটা কোথা থেকে আসছে ধরতে পারলেন না। ভাবলেন ঝোপের ভেতর হয়তো কোনো কুকুর টুকুর মরে পড়ে থাকবে। পকেট থেকে রুমাল বার করে নাকে চাপা দিলেন তিনি। হঠাৎ টর্চের আলো ফেলতেই দেখলেন 100 গজ দূরে একটি লোক দাঁড়িয়ে আছে। রোগা লম্বা আধা বয়সী একটি লোক, খালি পা, পরনে আধ ময়লা খাটো ধুতি, খালি গা, পিঠের ওপর ফেলা খেপলা জাল, ডান হাত দিয়ে মুঠো করে ধরা, বাঁ হাতে ধরা একটি লাঠি। লোকটি যেন ভুঁই ফুঁড়ে বেরুলো। এই তো কিছুক্ষণ আগে টর্চের আলো সামনে অনেক দূর পর্যন্ত ফেলেছিলেন, কই তখন তো কাউকে দেখতে পাননি। বিমল চক্রবর্তী হাঁক পারলেন, এই কে রে তুই? লোকটি কাঁচু মাচু ভাবে দাঁড়িয়ে রইল। বিমল চক্রবর্তীর কাছে আসতেই বলল, পেন নাম, আমারে চিনবেন না,
আমার নাম করালি, ওই ওই খাল ধারে থাকি। এত রাত্রে কোথায় যাচ্ছিস? মল্লিকপুর ঘাটে। এমন সময় যমুনায় খয়রা মাছ ওঠে। এত রাতে? আগে আমরা জেলে লোক, রাতবিরে তো আমাদের কাজ বাবু। চেহারা দেখে বিমল চক্রবর্তীর কোনো সন্দেহ রইল না লোকটি খাঁটি জেলে, চোর ডাকাত নয়। মল্লিকপুরের ঘাট তার বাড়ি থেকে 1/2 মাইলের মতো পথ। যাক, এতটা পথ তবু একজন সঙ্গী পাওয়া গেল। লোকটি বলল, আপনি আগে আগে আলো ফেলে যান কর্তা, আমি আপনার পিছনে আছি। বিমলবাবু গল্প করতে করতে পথ চলতে লাগলেন। করালি বলল তাদের বাড়ি ছিল নভারণ। যশোর জেলার এই গ্রাম থেকে বছর খানেক হলো এখানে এসেছে। বাড়িতে বউ আর 2 ছেলে মেয়ে আছে। যমুনা নদীতে মাছ ধরে গোবরডাঙ্গা বাজারে রোজ সকালে মাছ বিক্রি করে। সারা রাত মাছ ধরে। দুপুরে ঘুমোয় করালি। বিমলবাবুকে ভালো করে চেনেন। বিমলবাবু যে ভালো নাটক করেন তাও জানে, তবে কোনো নাটক সে দেখেনি। করালির কথাগুলো পিছন থেকে ভেসে আসছিল, কিন্তু কোনো পায়ের শব্দ শোনা যাচ্ছিল না। একটা লোক পিছন পিছন আসছে, তার কথা শোনা যাচ্ছে অথচ তার পায়ের শব্দ নেই। এক সময় বিমলবাবুর মনে হলো করালি বোধহয় পিছিয়ে পড়েছে। পিছনে ফিরে তাকিয়ে তিনি দেখেন সত্যিই কেউ নেই। আবার টর্চ জ্বালতেই দেখলেন এই তো করালি, তার থেকে মাত্র 2 গজ পিছনে। বিমলবাবু বললেন, তুই কোথায় ছিলি? করালি বলল, কেন কর্তা, আমি তো আপনার সাথে সাথে আসিতেছি। বিমলবাবু ভাবলেন তাই হয়তো হবে, তারই দেখার ভুল। না, বয়স হচ্ছে, এবার হাবড়ায় গিয়ে চোখের ডাক্তারকে দেখিয়ে আসবেন। পরদিনও খাল পার হয়ে বটগাছের কাছে আসতেই করালির সঙ্গে দেখা হলো বিমলবাবুর। কি রে, আজও দেখা হয়ে গেল যে? হ্যাঁ কর্তা, এই সময় যে আমি রোজ যাই। কাল কিরকম মাছ পেলি? অতি সামান্য। বর্ষার জল না পেলি তেমন মাছ ওঠে না, পাক ঘাটাই সার। আজও ঠিক তেমনই খটকা লাগলো বিমলবাবুর। করালির হাঁটাটা যেন কেমন কেমন, যেন কেউ মেঘের উপর দিয়ে আলতো ভাবে হেঁটে যাচ্ছে। ভালো করে টর্চ ফেলে করালিকে দেখে নিলেন বিমলবাবু। কি রোগা লোকটা, মুখটাও কি সরু, একেবারে যেন ছোট্ট একটা বুনো নারকলের খোলা। মুখে টর্চের আলো ফেলতেই করালি যেন অস্ফুট আর্তনাদ করে উঠলেন। করালি বলে উঠল, চোখে বাতি ফেললি চোখ জ্বালা করে কর্তা। বলেই খিলখিল করে হেসে উঠল। বিমলবাবু অবাক হয়ে ভাবলেন লোকটা এমন বেয়াদপের মতো হাসে, আর হাসিটাও কি বিচ্ছিরি। এরপর আরো 2 দিন পর পর দেখা হয়ে গেল করালির সঙ্গে। প্রতিবারই দেখা হয় ওই একই জায়গায়, আর প্রতিদিন যে বিমলবাবু একই সময় ফেরেন তাও নয়। যেমন আজ ষষ্ঠীর দিন ফুল রিহার্সাল ছিল বলে ফিরতে রাত হয়ে গেল। অন্যদিন 11টা হয়, কিন্তু আশ্চর্য, এই এত রাতেও ঠিক ওই একই জায়গায় দেখা হয়ে গেল করালির সঙ্গে। বিমলবাবু অবাক হয়ে বললেন, তোমার সঙ্গে দেখছি রোজই দেখা হয়ে যাচ্ছে। তোমার কি ব্যাপার বলো তো বাপু? যখনই যে সময় ফিরি তোমার সঙ্গে দেখা হয়। করালি হেসে জবাব দিল, আমার মাথার টনক আছে কর্তা, আপনি যখন আসেন তখন টের পাই। বিমলবাবু বললেন, তাই দেখছি। করালি বলে, কাল আসছেন তো কর্তা? বিমলবাবু বলেন, না হে, কাল থেকে তো থিয়েটার আরম্ভ হচ্ছে। রাতগুলো গৈপুরেই কাটাবো। তোমার সঙ্গে আর আমার দেখা হবে না। তুমি বরং পারলে থিয়েটার দেখে যেও, আমার পাঠ কেমন লাগলো জানিও। করালি বলল, এরপরে আবার আপনাদের পালা কবে আছে? ইচ্ছাপুর হবে না? বিমলবাবু বললেন, বঙ্গে বর্গিটা কালী পুজোর সময় করতে বলছিল, কিন্তু আমি থাকতে পারবো না। আমি ওই লক্ষ্মী পুজোর পর বেড়াতে বেরোচ্ছি। পাটনা রাজগীর হয়ে গয়া যাব।
বাবার পিণ্ডিটা এবার দিয়ে আসবো। হঠাৎ করালি আরো কাছে এগিয়ে এলো। বিমলবাবুর নাকের কাছে একটা বিশ্রী গন্ধ পেলেন। গন্ধটা আসছে করালির গা থেকে, বোধহয় আষ্টে গন্ধ। করালি বলল, গয়া যাচ্ছেন? বিমলবাবু বললেন, হ্যাঁ, তাই তো যাওয়ার ইচ্ছে। কবে গয়া যাচ্ছেন? কালী পুজোর দিন ওখানে থাকার ইচ্ছে আছে। অমাবস্যার দিনে পিণ্ডদান করব। কেন, তুমি একথা জিজ্ঞেস করছো কেন? করালি বলল, আপনি যদি যান তাহলে আমিও যাই, আমার বাবার কাজটাও সারে ফেলি। বিমলবাবু কথাটা শুনে প্রসন্ন হতে পারলেন না। উটকো একটা লোক, চালচুলো নেই। যা চেহারার পরিচয় পেয়েছেন এই কদিনে, তাতে গয়া পর্যন্ত যাবার খরচ আছে কিনা সন্দেহ। বুঝলেন, সুযোগ বুঝে ঘাড়ে চাপতে চায়। আর সঙ্গী হিসাবেও লোকটি মোটেই সুখপ্রদ নয়। বিমলবাবু বললেন, যাওয়ার খরচ কিন্তু অনেক। করালি বলল, টাকা যা লাগে আমি দেব কর্তা। বিমলবাবু বললেন, তা যেতে পারো। এখান থেকে শিয়ালদা, সেখান থেকে পাঠানকোটে চাপবে। আমি তো অনেক ঘুরতে ঘুরতে যাচ্ছি কি না। লোকটি আবার তেমন বিশ্রী ভাবে হেসে উঠল। তারপর বলল, কালী পুজোর দিন আমি নিজেই গিয়ে হাজির হব কর্তা। আপনি শুধু আমায় একটু সাহায্য করবেন, তাহলেই হবে। বিদেশে আপনজনের সাহায্য ছাড়া তো যেতে পারি না। এড়াবার জন্য বিমলবাবু বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, সে হবে। পাটনা, রাজগীর, নালন্দা ঘুরে বিমলবাবু তার স্ত্রী ও একমাত্র ছেলে শঙ্করকে নিয়ে কালী পুজোর আগের দিন গয়ায় হাজির হলেন। গয়ায় বাবার কাজ করেই তারা কলকাতায় ফিরে যাবেন। পরদিন সকালে সাইকেল রিকশায় করে যেতে যেতে হঠাৎ বিমলবাবুর করালির কথা মনে পড়ে গেল। করালি আসবে বলেছিল, কিন্তু আবার ভাবলেন পাগলের খেয়াল। গয়া কি একটুখানি রাস্তা? আর তাছাড়া বিমলবাবু কোথায় উঠেছেন না উঠেছেন তা করালি জানবে কি করে? কোনো কাণ্ড জ্ঞান নেই লোকটার। স্ত্রী বললেন, এদিক ওদিক কেন তাকাচ্ছ? না, ওই একটা লোক আসবে বলছিল। কে বলো তো? পান্ডা? না, সে তুমি চিনবে না, আমাদের ইছাপুরের লোক। কিন্তু মন্দিরের দিকে যেতে যেতে বিমলবাবুর যেন মনে হতে লাগলো করালি আসবে, করালি আসবে। মন্দিরের কাছেই পান্ডা এসে ধরল। পান্ডার নাম শিবপ্রসাদ। পান্ডা প্রথমে মন্দিরে নিয়ে গেল। বাইরে থেকে পাদপদ্ম দর্শন করে বিমলবাবু মাথা মোড়ালেন। তারপর স্নান করে ফল্গু নদীর বিস্তীর্ণ বালির উপর বসে পিতৃপুরুষের তর্পণ করলেন। তর্পণের পর পিণ্ড দান করলেন। ওর স্ত্রী আর ছেলে সে সময় মন্দিরে দাঁড়িয়ে পিণ্ডদান করে সবে উঠছেন, এমন সময় সামনে তাকাতেই চমকে উঠলেন বিমলবাবু। তার সামনে দাঁড়িয়ে করালি। করালির গায়ে সাদা চাদর, পরনে সেই ধুতি, কিন্তু তার পিঠে ফেলা তেমনি একটা খেপলা জাল। লোকটা কি পাগল? জাল কাঁধে করে এত দূর চলে এসেছে। করালি, তুমি কখন এলে? বিমলবাবু প্রশ্ন করলেন। করালি বলল, এই মাত্র আপনারে কয়েছিলাম আসবো, খুঁজদি খুঁজদি ঠিক ধরে ফেলিছি কর্তা। জাল নিয়ে এসেছো কেন? আরে এখানেও কি মাছ ধরবে নাকি? ওটা অভ্যেস হয়ে গিয়েছে কর্তা, জাল আর জাল ছাড়া চলতে পারি নে। আপনার কাছে একটা অনুরোধ কর্তা, আমার পয়সা করি নেই। আমার বাপের নামে যদি একটা পিন্ডি দিয়ে দেন, পান্ডাজিরে বলে বাপ বড় কষ্ট পাচ্ছে, পেরেত লোকে বড় কষ্ট কর্তা। ফল্গু নদীর বিস্তীর্ণ চরে শত শত লোক পিণ্ডি দিচ্ছে। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। বিমলবাবুও এই মাত্র পিতৃতর্পণ করে উঠলেন। পিণ্ড দানও শেষ হয়েছে তার। পুণ্যাম নরক থেকে তার পিতা উদ্ধার পেয়েছেন। ছেলের কর্তব্য সমাধা করলেন এতদিন পরে। মনটা তাই প্রসন্ন। তাই তিনি বললেন, ঠিক আছে পান্ডাজি, আর একটা পিণ্ডদান হবে। এই করালি আমার দেশের লোক আছে, এর বাবার নামে একটা পিণ্ড তৈরি করুন।
নতুন করে আবার সব ব্যবস্থা হলো। করালিকে পান্ডা জিজ্ঞাসা করলো, আপনার পিতাজির কি নাম আছে? করালি চরণ দাস। করালি উত্তর দিল। বিমল বাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আরে তোমার নাম জিজ্ঞেস করছে না, তোমার বাবার নাম। ওই তো বললাম, করালি চরণ দাস। তোমার বাবার নামও যা, তোমার নামও তাই। বিমল বাবু একটু রেগে গেলেন। করালি এবার বেশ রাগ করে জবাব দিল, বলছি তো এক নাম। পান্ডা করালি দাসের নামে পিণ্ড উৎসর্গ করলো। উৎসর্গের শেষে পিণ্ড জলে ভাসাবার জন্য নিয়ে গেল করালি চরণ। পান্ডা শিউরতন বলল, আপনার খুব জান পেহচান আদমি বুঝি? হ্যাঁ। বিমল বাবু বললেন, না মানে তেমন কিছু নয়। শিউরতন বলল, যখন মন্ত্র পড়ছিলাম তখন ওর চোখ দুটো যেন জ্বলছিল। ওহ, কি ভয়ানক চোখ মাইরি। এর মধ্যে বিমল বাবুর ছেলে ও স্ত্রী ফিরে এলো। বিমল বাবুর ছেলে শঙ্কর বলল, কার কথা বলছেন পান্ডাজি? বাবুজির দেশের একটি লোক পিণ্ডি দিতে এসেছিল। দেশের লোক? কে বাবা? শঙ্কর জিজ্ঞাসা করল। বিমল বাবু বললেন, তোদের বলা হয়নি, থিয়েটারের মহলা দিয়ে ফেরার সময় রোজ রাতে ইচাপুরের রাস্তায় করালি দাস বলে একটা লোকের সঙ্গে দেখা হতো। লোকটা ওই সময় মাছ ধরতে যেত। লোকটি আমায় বলেছিল পিণ্ডি দিতে গয়ায় আসবে। কার পিণ্ডি? তার বাবার। আশ্চর্য, তারও নাম করালি দাস। লোকটা কিরকম দেখতে বলো তো? রোগা লম্বা মতো? হ্যাঁ হ্যাঁ, তুই চিনিস। শঙ্করের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, তুমি বলছো কি বাবা? ওই করালি দাস তো 1 বছর আগে যমুনায় মাছ ধরতে গিয়ে জলে ডুবে মারা যায়। তুমি সে সময় গ্রামে ছিলে না, আমি দেখতে গিয়েছিলাম। বর্ষাকালে জলের তোড়ের মুখে পড়ে যায় আর উঠতে পারে না। গাইঘাটা পুলের কাছে ডেড বডি পাওয়া গিয়েছিল। বিমল বাবু বলে উঠলেন, হতেই পারে না, জল জ্যান্ত লোক। এই মাত্র সেখানে ছিল। যে মারা গেছে সে হয়তো তার বাবা। যে মারা গেছে ভালো করে জানি সেই করালি দাস। তার ছেলে পুলে ছিল না, তার বউকে আমি দেখেছি। তুমি বললেই হবে। বিমল বাবু বললেন, বেশ, চল তোকে দেখাচ্ছি। ওই তো ওই তো ওই তো করালি ওই দিকেই গেছে, ওই দেখ ওই দেখ। তখন বাপ ছেলেকে নিয়ে বিস্তীর্ণ বালুভূমিতে করালির সন্ধানে বের হলেন। ফগু নদীর তীর জনাকীর্ণ। চারিদিক খুঁজে কোথাও করালিকে পাওয়া গেল না। খুঁজতে খুঁজতে বোধি গয়ার দিকে আর একটু এগিয়ে যেতে বিমল বাবু হঠাৎ চিৎকার করে উঠলেন, আরে ওই তো ওই তো ওই তো করালি যাচ্ছে। শঙ্কর লক্ষ্য করলো প্রায় 200 গজ দূরে গিয়ে দ্রোগা মতো একটি লোক হেঁটে যাচ্ছে হন হন করে। তার গা সাদা চাদর দিয়ে ঢাকা, বাঁকাতে ফেলা একটা জাল। লোকটি ডান হাত দিয়ে কি যেন খেতে খেতে যাচ্ছে। বিমল বাবু চিৎকার করে উঠলেন, করালি, আরে ও করালি। আশ্চর্য, করালি থামলো না, বরং চলার গতি বাড়িয়ে দিল। বিমল বাবু বললেন, শঙ্কর, ছুট লাগা, ওকে ধরতেই হবে। তখন দুজনেই ছুটতে লাগলেন। কিন্তু কি আশ্চর্য, করালিকে কিছুতেই ধরা যাচ্ছে না। যতই ছুটছে ততই মনে হচ্ছে করালি সেই একই দূরত্বে হেঁটে চলেছে। বিমলবাবু ও শঙ্কর তার পিছন পিছন ছুটছেন। পরন্ত বেলায় ফাঁকা বিস্তীর্ণ নদী তীরে কনকনে ঠান্ডা হাওয়া হু হু করে বয়ে চলেছে। তারপর এক সময় ক্লান্ত হয়ে ওরা বালুর উপর বসে পড়লেন। প্রচন্ড পিপাসায় দুজনেরই গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সেই অবস্থায় দুজনেই দেখতে পেলেন একটি সাদা ছায়ামূর্তি অনেক দূরে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে ওদের দুজনের সারা শরীর এক অজানা আতঙ্কে শিরশির করে উঠল। ওদের অচৈতন্য দেহ ফগুর ধু ধু বালুভূমির উপর লুটিয়ে পড়ল। কেমন লাগলো এই গল্পটা? সত্যি বিট্টুদা, দারুণ গল্প। কিন্তু আজ আরো একটা শোনাও না। অনেকদিন পর এলে আজ আড্ডা মারতে, গল্প শোনাতেই হবে। ঠিক আছে, তাহলে আরো একটা গল্প শোন। আরে আরে, উঠছিস কোথায়?
সবে তো শুরু, এখনো অনেক ভূতের গল্প বাকি আছে যে। বস বস। সেবার ভোটের সময় বড়দাবার প্রাইমারি স্কুলে ইলেকশন ডিউটি পড়েছিল আমার। উলুবেড়িয়া থেকে ভোটের সরঞ্জামাদি বুঝে নিয়ে লরি চেপে চললাম বড়দাবার। তখন গ্রীষ্মকাল। বেশ আনন্দে কয়েকটি বুথের লোকজন সহ হইচই করতে করতে চললাম। বাগনান পার হয়ে বড়দাবাড়ের দিকে যত এগোচ্ছি, আশপাশের লোকেরা, ছোট ছোট ছেলেমেয়েরা ততই হাত নেড়ে আমাদের অভিনন্দন জানাচ্ছে। কি সুন্দর গ্রাম সব, ঝকঝকে তকতকে উঠোন, লেপা মোছা ঘরদোর, ফুলে ফলে শোভিত বাগান, চোখ যেন জুড়িয়ে গেল। যাই হোক, সন্ধ্যের সময় আমরা বড়দাবার পৌঁছালাম। সেখানকার লোকজন আমাদের সুবিধার জন্য মালপত্রগুলো বয়ে নিয়ে চলল। একজন প্রিসাইডিং অফিসার, 3 জন পোলিং অফিসার, একজন চৌকিদার ও একটি অস্থি চর্মসার তালপাতার সিপাহীকে নিয়ে আমরা মোট 6 জন। গ্রামের প্রান্তে বড় একটি পুকুরের ধারে মুখোমুখি দুটো চালা ঘর, এই দুটোই স্কুল। তারপরে ধু ধু করছে শুধু মাঠ আর বন। এই প্রচন্ড গ্রীষ্মেও ক্ষেতগুলি সবুজ বড় ধানে ভরে আছে। বাতাসের আন্দোলনে মাঝে মাঝে ঢেউ খেলছে ধানের শীষে, গাছে গাছে পাখি ডাকছে। আমার মন ভরে উঠল। দূরের পথ বলে ভোটের আগেই আমাদের যেতে হয়েছিল। এতে কেউ কেউ বিরক্ত হলেও আমার কিন্তু আনন্দ হয়েছিল খুব। কেননা আমি শহুরে মানুষ, গ্রাম ভালোবাসি। পরশু তো সময় পাবো না, কাল সারাদিনে গ্রামটা একটু ঘুরে নিতে পারবো। নির্দিষ্ট স্থানে মালপত্র রেখে আমরা প্রথমেই আলোচনায় বসলাম আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে। কেননা এই সব কাজে এসে কোনো প্রার্থী বা অপর কারো বাড়িতে খাওয়া দাওয়া করা যায় না। অথচ এমন এক জায়গায় এসেছি যেখানে না আছে কোনো হোটেল, না আছে দোকান। আমাদের সঙ্গে যে চৌকিদারটি ছিল তার নাম শ্যামল। সে এই অঞ্চলেরই ছেলে। তাকে বললাম, ভাই শ্যামল, তুমি যেখান থেকে হোক একটি লোককে জোগাড় করে আনো। সে এই 2 দিন সকাল বিকেল একটু রেঁধে বেড়ে দেবে, না হলে মহা মুশকিলে পড়ে যাব আমরা। শ্যামল মাথাটা একটু চুলকে নিয়ে বলল, আচ্ছা, দেখছি কতদূর কি করতে পারি। আমাদের প্রিসাইডিং অফিসার ছিলেন শ্যামপুরের সুদর্শন যুবক। বললেন, দেখছি নয়, আনতে হবে। শ্যামল চলে গেল। খুব করিতকর্মা ছেলে। কিছু সময়ের মধ্যেই একজন বয়স্কা স্ত্রীলোককে ধরে আনলো। সে বলল, এই মাসি আপনাদের কাজ করতে রাজি আছেন। আমি বললাম, আপনাদের মানে? তুমি কি আমাদের ছাড়া? শ্যামল বলল, না, তা নয়, পাশের গ্রামেই আমার বাড়ি, আমি সেখানে গিয়েই খেয়ে আসবো। প্রিসাইডিং অফিসার বললেন, না না, তা তো হবে না, তোমাকেও আমাদের সঙ্গে এইখানেই খেতে হবে। শ্যামল বলল, যা আপনারা বলবেন। আমি মাসিকে বললাম, তা মাসি তুমি রাজি আছো তো? মাসি লাজুক মুখে বলল, কেন থাকবো নি, কিন্তু আপনারা কি রকম কি দেবেন বলেন দেখিনি। তুমি কি চাও বলো? আপনাদের সাথে 2 বেলা পেট ভরে খাওয়া আর 10,000 টাকা নগদ। বললাম, পাবে। এবার কোমর বেঁধে লেগে পড়ো তাহলে। এবার ভাই, যেখানে যা পাওয়া যায় তুমি কিনে কেটে নিয়ে এসে আমাদের ব্যবস্থা করে দাও, কেমন? শ্যামল টাকা নিয়ে চলে গেল। আমরা অনেক রাত পর্যন্ত দাওয়ায় বসে গল্প করে আলাপ আলোচনা করে কাটালাম। তারপর রান্না হলে গরম ভাত, আলু কুমড়ো ভাজা, ডিমের ঝোল ও আমের অম্বল দিয়ে উদরপূর্তি করে ঘরের দরজা বন্ধ করে যে যার মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল শেষ রাতে। ঘুম ভাঙতেই শয্যা ত্যাগ করলাম। প্রাতকৃত্যটা মাঠেই সারতে হবে।
অতএব দেরি না করাই ভালো। আমি উঠে ঘড়ি দেখে টর্চটা হাতে নিয়ে আর কারো ঘুমের ব্যাঘাত যাতে না ঘটে সেজন্য পা টিপে টিপে বাইরে এলাম। আকাশ নক্ষত্রে গিজগিজ করছে। রাত তখন 3:30, একেবারে শেষ রাত। চারিদিক ফাঁকা। একা চললাম ধান ক্ষেতের কাছে নাবাল জমিতে। জমিতে বসে বসেই দেখলাম আমাদের স্কুল ঘরের চালায় যেন কার একটা গামছা শুকোচ্ছে। দেখে একটু অবাক হলাম, এমন অসময়ে গামছাটা ওখানে কে শুকোতে দিল? যতদূর জানি আমাদের যার যার জিনিস তার তার কাছেই আছে। আবার ভাবলাম চোখের ভুল নয় তো, কেননা এই মুক্ত প্রান্তরে এত হাওয়া যেখানে বইছে সেখানে গামছাটা একটুও উড়ছে না কেন? অথচ শেষ রাতের ফিনফিনে আলোয় গামছাটা বেশ ভালোভাবেই দেখতে পাচ্ছি। যাই হোক, মাঠ থেকে উঠে কাছে এসে আর একবার গামছাটাকে ভালো করে দেখলাম। না, কোনো ভুল নেই দেখার। ভাবলাম নিশ্চয়ই কেউ এখানে গামছা রেখে মাঠে গেছে, কিন্তু কোথায় কে? যতদূর চোখ যায় কেউ কোথাও নেই। যাই হোক, যারই গামছা হোক না কেন, এ নিয়ে আমারও কোনো মাথা ব্যথা নেই। পাশের পুকুর থেকে মুখ হাত ধুয়ে কাপড় কেচে উঠে এলাম। বিস্ময়ের পর বিস্ময়। উঠে এসে দেখলাম গামছাটা যেন ম্যাজিকের মতো উধাও হয়ে গেছে। আশপাশে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। চারিদিকে এত ফাঁকা যে এইটুকু সময়ের মধ্যে গামছাটা নিয়ে চলে যাওয়া কারো পক্ষে সম্ভব নয়। তাই মনটা কিরকম খারাপ হয়ে গেল। ভয়ও পেলাম একটু। গাটাও ছমছম করে উঠল। তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে মশারি খুলে নিজের বিছানাপত্র গুটিয়ে শুয়ে পড়লাম। অনেক পরে ভোর হলো। সকালবেলা সহকর্মীদের কাছে ঘটনাটা বলে জানতে চাইলাম আমাদেরই ভেতর থেকে কেউ গামছাটা ওখানে রেখেছিল কিনা, কিন্তু না, এক বাক্যে সকলেই না করলো। সবাই যে যার পুরনো গামছা বার করে দেখালো। ও গামছাটা তো নতুন, তাছাড়া কাল রাতে শয্যা গ্রহণের পর কেউ তো ওঠেনি। কথাটা প্রচার হতে গ্রামের অনেকেরই মুখ দেখলাম শুকিয়ে গেল। এক ভদ্রলোক বললেন, আপনাদের বলে দেওয়া হয়নি, জায়গাটা কিন্তু দোষান্ত। শুধু আপনি নয়, আমাদেরও অনেকেই ওই রকম নতুন গামছা বা লাল পাড় শাড়ি শুকোতে দেওয়া অবস্থায় দেখেছে, কিন্তু যার জিনিস আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি। যাই হোক, রাত ভিতে একা কেউ বেরোবেন না ঘর থেকে। যে মাসি আমাদের রান্না করে দিচ্ছিল সে তো শুনেই চোখ বড় বড় করে বলল, ও মা, ও কি কাণ্ড গো! তবে শোনো বাছা, আপনারা যদি ভয় না পান তাহলে বলি। নানা রকম উদ্ভট গল্প শোনাতে লাগলো। এসব নাকি ভুতুরে ব্যাপার। এমনকি এও বলল যে ঘরটায় আমাদের রান্না খাওয়া হচ্ছে সে ঘরটায় এত ভূতের উপদ্রব যে রাত্রির বেলা কেউ ও ঘরে টিকতে পারে না, এবং সেই কারণেই আমাদের থাকার জন্য এই ঘরখানির ব্যবস্থা করা হয়েছে। এরপর সারাদিন ধরে চললো আমাদের মধ্যে নানা রকম বিশ্বাস অবিশ্বাসের পালা। ঝড়টা বেশি বইল আমার উপর দিয়ে। সবাই বলল, ধুর মশাই, সাত সকাল বেলায় আপনি এমন মেজাজটা খিচড়ে দিলেন যে সারা দিনের সব কাজ মাটি। আমাদের প্রিসাইডিং অফিসার অত্যন্ত স্মার্ট ও একরোখা যুবক। ভূত টুত তো বিশ্বাসই করেন না, কাজেই এসব ব্যাপার তার কাছে স্রেফ একটা হাসির খোরাক ছাড়া আর কিছু নয়। তিনি বারবার আমাকে বলতে লাগলেন, ওই দেখুন বরুণ বাবু, কে আপনার পেছনে দাঁড়িয়ে আছে। চৌকিদার শ্যামল বলল, আজ রাতে শোয়ার সময় আপনাকে বেশি করে জল খাওয়াবো,
যাতে মাঝরাতে একা উঠতে হয়। তালপাতার সেপাই বলল, আমার হাতে মশাই এই বন্দুকের নলটা যতক্ষণ আছে ততক্ষণ আমি কাউকে পরোয়া করি না। হ্যাঁ, ভূতের হিম্মত থাকে আমার সঙ্গে এসে লড়ে যাক। শুধু তাই নয়, আরো অনেক টিটকিরি, অনেক হাসাহাসি চললো সারাদিন ধরে। আমি অবশ্য চুপচাপ রইলাম, তাছাড়া উপায়ও নেই। কেননা এটা তো ঠিক, আজকের দিনে এইসব উদ্ভট ব্যাপার কাউকে বিশ্বাস করানো যায় না। যাই হোক, সারাদিনে আমরা ঠাট্টা তামাশা ও হাসাহাসির মাঝে বুথটাকে বেশ ভালোভাবে সাজিয়ে রাখলাম। কাল ভোট, যাতে সকালবেলা কোনো রকম অসুবিধা না হয় সেই সব ঠিকঠাক করে ব্যালট পেপারগুলো বিছানায় নিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়েও অনেকক্ষণ ভূত ভূত করে কাটলো। শ্যামল বলল, ওই দেখুন, চালার উপরে কিসের শব্দ হচ্ছে। তালপাতার সেপাইটা বলল, আমার বেঞ্চিটা যেন কিরকম দুলছে ভাই। কে যেন একজন বলল, বরুণ বাবু, একবার উঠে দেখুন তো, মনে হলো আপনার নাম ধরে বাইরে কে যেন ডাকলো। এ সবই রসিকতা। প্রিসাইডিং অফিসার বললেন, কি মশাই, আপনারা কি একটু ঘুমোতে দেবেন না নাকি? কাল কিন্তু ভোর ভোর উঠতে হবে, তারপর সারাদিনে নিঃশ্বাস ফেলবারও সময় পাবেন না। ভোট শেষ হলেও রেহাই নেই, লরির আশায় হাঁ করে বসে থাকতে হবে। উলুবেড়িয়ায় গিয়ে মালপত্র জমা দিতে হবে। এখন চুপচাপ শুয়ে পড়ুন তো সব। কথাটা ঠিক। রসিকতা ছেড়ে সবাই চুপ করলো। একটু পরে দু একজনের নাক ডাকার শব্দ শোনা গেল। তারপরে এক সময় নিজেও ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ একটা চিৎকার ও গোঙানির শব্দে ধর মরিয়ে উঠে বসলাম। কি ব্যাপার? ব্যাপার কি? আচমকা ঘুম ভেঙে গিয়ে হাত পা থর থর করে কাঁপছে। তখন সবাই কি হলো কি হলো বলে মশারি গুটিয়ে টর্চ জেলে উঠে দাঁড়ালাম। আমাদের ভেতর থেকে কে যেন একজন হ্যারিকেন জ্বাললো। সেই আলোয় দেখলাম সেপাই ও চৌকিদারটি দুজনকে জড়িয়ে ধরে মেঝেতে বিছানা মশারি সমেত ডেলা পাকিয়ে গড়াগড়ি খাচ্ছে। আমরা তাদের মুক্ত করে চোখে মুখে জল দিয়ে পাখার বাতাস করতে লাগলাম। অনেক পরে একটু প্রকৃতস্থ হয়ে তারা যা বলল তা হলো এই: মধ্যরাতে সেপাই ও চৌকিদারটি হঠাৎ অনুভব করলো কে যেন ওদের পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। প্রথমে ওরা ভেবেছিল আমাদেরই ভেতর থেকে কেউ নিশ্চয়ই ওদের ভয় দেখাবার জন্য ওই রকম করছে। তাই ওরা টর্চ জেলে খুব ভালোভাবে যখন দেখলো আমরা সবাই নিদ্রামগ্ন, তখন ওরা সজাগ হয়ে রইল। খানিক শুয়ে থাকার পরই ওরা অনুভব করলো কে যেন ওদের দুজনের পা দুটো বরফের মতো ঠান্ডা হাত দিয়ে আবার টিপে দিচ্ছে। ওরা টর্চ জেলে দেখলো কোথায় কে। আবার দুজনে মুখ চাওয়াচাই করে শুয়ে পড়লো। ঘুম তো এলোই না, উপরন্তু পাছে বিরক্ত হয় সেই ভয়ে কেউ ডাকতেও পারলো না আমাদের। ওরা দুজনে তখন যুক্তি করে দুজনের শয্যা এক করে নিয়ে একই মশারির ভেতর জেগে শুয়ে রইল। একটু পরেই আবার পা টেপা। যে হাত ওদের পা টিপে দিচ্ছে সে হাতের শাখা, নোয়া, চুড়ি ইত্যাদির স্পর্শ পাওয়া যাচ্ছে। ওরা এবার টর্চ না জেলে উঠে বসতে গিয়েই দেখলো মশারির কোণে এক বিভৎস চেহারার মহিলা ওদের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে বসে আছে। তার সেই চাউনির মধ্যে ক্রোধের আগুন যেন ছিটকে বেরুচ্ছে। এর পরের কথা ওদের মনে নেই। ওরা চিৎকার করে জ্ঞান হারায়। ওদের কথা শুনে আমরা স্তব্ধ হয়ে গেলাম। আমাদের প্রত্যেকেরই গায়ের লোম খাড়া হয়ে উঠল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত তখন 1টা। সে রাত্রে আমরা আর কেউ ঘুমোলাম না। খুব ভালো, খুব ভালো, কিন্তু এত তাড়াতাড়ি তোমায় যেতে দিচ্ছি না, আর একটু শুরু করো জলদি। আচ্ছা, সে আজ অনেক দিন আগের কথা। 1000 কি 1500 বছর তো হবেই। প্রাচীন গ্রিসের এথেন্স বলে একটা জায়গা ছিল। এথেন্স কিছু অপরিচিত নাম নয়, সবাই এর নাম শুনেছে ইতিহাসে।
এথেন্সে একটা পাহাড় ঘেরা ছোট্ট গ্রামে এক জঙ্গলের মধ্যে পুরনো একটা বাড়ি ছিল। অবশ্য বাড়িটি অনেকদিন ধরে খালি পড়েছিল। এক নির্জন পাহাড়ি অঞ্চল, তার উপর জঙ্গল দিয়ে ঘেরা পরিবেশ এবং লোকজন পরিত্যক্ত। লোকজন না থাকলেও বাড়িটা কিন্তু খুব একটা ভাঙা ছোড়া অবস্থায় ছিল না। অর্থাৎ ইচ্ছা করলে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসবাস করা যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওই বাড়ির মালিক কিন্তু হাজার চেষ্টা করেও অনেকদিন পর্যন্ত কাউকে বাড়িটা ভাড়া দিতে পারেনি। আসলে পাহাড়ের ওপর নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত বাড়িটার বেশ কিছু বদনাম হয়ে গিয়েছিল। একবার এক শান্তিপ্রিয় ভদ্রলোক ওই বাড়িটা দেখে লোভ সামলাতে না পেরে ছুটি কাটাবার জন্য ওই কুটিতে এক রাত কাটাতে আসেন। কিন্তু পরদিন সকালে দেখা গেল লোকটির মৃতদেহ পড়ে আছে কুটির দালানে। প্রথম ব্যাপারটা নিয়ে তেমন কেউ মাথা ঘামায়নি, তবে যারা তার মৃতদেহ দেখেছিল তাদের মধ্যে কিছু সন্দেহ দানা বেঁধেছিল। কারণ মৃত্যুর পরে লোকটির চোখ মুখে একটা অস্বাভাবিক ভয় লেগেছিল, আর চোখ দুটো ভয়ে বাইরে বেরিয়ে এসেছিল। কিন্তু পরে বেশ কিছুদিন পর আর একজন সৈনিক ধরনের লোক বাড়িতে এসেছিল রাত কাটাতে। লোকটি ছিল অসম্ভব সাহসী। তিনি প্রাণ হারাননি ঠিকই, কিন্তু তার মুখ থেকে রাতের অভিজ্ঞতা যা শোনা গিয়েছিল তা ছিল রীতিমতো ভয়াবহ। এবার শুরু হচ্ছে ঘটনা। খাওয়া দাওয়া সেরে রাত্রে সবে মাত্র তিনি ঘুমোতে গিয়েছিলেন। এমন সময় হঠাৎ সে দেখতে পেল ছাই রঙের দাড়িওয়ালা চেহারার বিশাল এক বুড়ো হাতে পায়ে শিকল পরা অবস্থায় তার সামনে এসে দাঁড়িয়েছে। ভয়াবহ চেহারা থেকে কেমন এক ধরনের গো গো আওয়াজ বেরোচ্ছিল। সৈনিক পুরুষটি মারা যায়নি, কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিল। পরদিন জ্ঞান ফিরে পেয়ে সঙ্গে সঙ্গে বাড়িটি ছেড়ে সে পালিয়ে যায়। সৈনিকটির মুখে শোনার পর সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এমনকি দিনের বেলাতেও আর কোনো সাহসী লোক ওই বাড়ির দিকে পা মারাতো না। ভূতের বাড়ি তকমা লেগে গেল। এই বাড়িটির মালিক এই বাড়িটি ভাড়া দিয়েই নিজেই সংসার চালাতো। কিন্তু যেই মুহূর্তে ভুতুরে বদনাম চারিদিকে ছড়িয়ে পড়ল, তারপর থেকে আর কেউই এই কুঠিটা ভাড়া নিতে রাজি হয়নি। শেষ পর্যন্ত কুঠির মালিক জলের দরে বিক্রি করে দিতে চাইলেন কুঠিটাকে। কিন্তু কিনবে কে? শখ করে ভূতের হাতে প্রাণ দিতে কে আসবে? তবু একজন রাজি হলো। কুঠির মালিক একজন খদ্দের পেলেন। লোকটি ছিলেন তখনকার দিনের একজন নামকরা দার্শনিক। দার্শনিক মানুষেরা সাধারণত নির্জন জায়গা পছন্দ করেন। তারা যুক্তি তর্ক দিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করতে ভালোবাসেন। লোকমুখে এই কুটিটির কথা শুনেই দার্শনিক লোকটি ওখানে এসেছিল, কিন্তু তিনি মনে প্রাণে কোনো অলৌকিক ব্যাপার বিশ্বাস করতে চাইতেন না। তিনি স্থির করলেন বাড়িতে গিয়ে তিনি উঠবেন, মানুষের মধ্যে ভূতের সংস্কারকে উড়িয়ে দেবেন। কুঠির মালিকের কাছে গিয়ে তিনি কুঠিটির কেনার কথা জানালেন। কুঠির মালিক যেন হাতে স্বর্গ পেলেন। সে ধরে নিয়েছিল যে এমন ভূতের বাড়ি কোনোদিন ভাড়া হবে না বা বিক্রি হবে না। তাই দার্শনিক ভদ্রলোকের প্রস্তাব শুনে আকাশ থেকে পড়ল সে। সঙ্গে সঙ্গে জলের দরে বাড়িটি বিক্রি করে হাঁক ছাড়লেন তিনি। যুক্তি ছাড়া দার্শনিকেরা চলেন না। যা চোখে দেখা যায় না, হাত দিয়ে ছোঁয়া যায় না, অথবা অন্তর দিয়ে দেখেও উপলব্ধি করা যায় না, তেমন কিছু কখনো দার্শনিকেরা বিশ্বাস করে না। নিজের সব জিনিসপত্র নিয়ে গিয়ে দার্শনিক ভদ্রলোক উঠলেন সদ্য কেনা সেই বাড়িতে। সারাদিন ধরে নিজের হাতে সবকিছু গোছলেন। নিজের হাতেই সব কাজ করতে হয়েছিল, কারণ বাড়িটির এমন বদনাম হয়েছিল যে বেশি পয়সার লোভ দেখিয়েও কোনো চাকর বাকর রাখতে পারেননি তিনি। যাই হোক, সারাদিন পরিশ্রমের পর দার্শনিক ভদ্রলোক বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন।
খুব একটা খাবার ইচ্ছে না থাকলেও রাতে সামান্য রুটি মাংস আর কফি দিয়ে রাতের আহার শেষ করলেন। তারপর তিনি গিয়েছিলেন তার ছোট্ট বিছানায়। মাথার কাছে সেকেলে ধরনের একটা জানলা ছিল, সেটা খুলেই রাখলেন। গরমের দিন রাতের ফুরফুরে হাওয়ায় অত্যন্ত ক্লান্ত দেহে বাতি নিভিয়ে শোয়ার সাথে সাথেই তিনি গভীর ঘুমে তলিয়ে পড়লেন। কতক্ষণ ঘুমিয়েছিলেন কে জানে। হঠাৎ এক অদ্ভুত আওয়াজ আর অস্বস্তির মধ্যে তার ঘুমটা ভেঙে গেল। গভীর ঘুমে আচ্ছন্ন মানুষের হঠাৎ ঘুম ভেঙে গেলে প্রকৃতিস্থ হতে একটু সময় লাগে। ভদ্রলোকেরও সামান্য সময় লাগলো তিনি কোথায় আছেন, কেমন ভাবে আছেন এটুকু বুঝতে। তারপর তার সবকিছু একে একে মনে পড়তে থাকলো। তিনি নতুন বাড়িতে এসেছেন আর নতুন বাড়িতে এটাই তার প্রথম রাত্রিবাস মনে পড়তে লাগলো। কান খাড়া করে অদ্ভুত আওয়াজ আর অস্বস্তিটা বোঝার চেষ্টা করতে লাগলেন। 2-3 মিনিট মরার মতো পড়ে থেকে তিনি বুঝলেন আওয়াজটা অনেকটা শেকলের আওয়াজের মতো, কিন্তু খুব অস্পষ্ট। কে যেন অনেক দূর থেকে শেকল টেনে টেনে আসছে। ধীরে ধীরে চোখ মেলে তাকালেন দার্শনিক ভদ্রলোক। জমাট অন্ধকারে সারা ঘর ছড়িয়ে আছে। মাথার কাছের জানলা দিয়ে কেবল আকাশটুকু দেখা যায়। অবশ্য সেই সময় আকাশটাকে আলাদা করে চেনা যাচ্ছিল না। আকাশের রং ঘরের রং এক হয়ে গিয়েছিল। দার্শনিক ভদ্রলোক কিন্তু চট করে বিছানা ছেড়ে উঠে বসলেন না। তিনি লক্ষ্য করতে চাইলেন ব্যাপারটা আসলে কি। আরো একটা অস্বস্তি তিনি অনুভব করলেন। সমস্ত ঘরের বাতাস যেন স্তব্ধ হয়ে আসছে। একটা দম বন্ধ করা গুমোট পরিবেশের সৃষ্টি হয়েছে। অনেকটা সময় যখন এইভাবে কেটে গেল আর জমাট বাঁধা অন্ধকারটা যখন ধীরে ধীরে সয়ে এলো, হঠাৎই তিনি আবিষ্কার করলেন হাতে পায়ে শেকল বাঁধা একটা অস্পষ্ট ছায়ামূর্তি আস্তে আস্তে ভেসে উঠছে। হাত নেড়ে সেই ছায়ামূর্তিটা কি যেন বলতে চাইছে তাকে। দুটো চোখ থেকে যেন জ্বলন্ত আগুনের আভা বেরোচ্ছে। দার্শনিক ভদ্রলোক ছিলেন প্রচন্ড রকমের সাহসী। এই ভয়ানক দৃশ্য দেখেও তিনি ভয় না পেলেও একটা অদ্ভুত বিস্ময় তাকে কিছুক্ষণের জন্য আচ্ছন্ন করে ফেলল। তিনি বুঝতে চেষ্টা করলেন জিনিসটা কি, কোনো ভয়ঙ্কর দানব নাকি কোনো অসৎ মানুষ ওইভাবে সাজগোজ করে এসে তাকে ভয় দেখাচ্ছে। শুয়ে শুয়ে এসব নানান যুক্তিতর্ক যখন তার মনে ঝড় তুলেছে, তখনই তিনি দেখলেন সেই হাতে পায়ে শিকল পরা ছায়ামূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মূর্তিটার দু চোখ তখনও জ্বলছে। সে যেন মুখ হাঁ করে আর হাত পা নেড়ে কিছু বলতে চাইছে তাকে। তার হাত পা নাড়ার সাথে সাথে শেকলের ঝনঝন আওয়াজটা ক্রমাগত শব্দ তুলছিল। অন্য কেউ হলে এতক্ষণ নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেত অথবা দুর্বল হলে মৃত্যু হতো, কিন্তু অত্যন্ত সাহসী এই দার্শনিকের কিছুই হলো না। বরং তিনি যেমন ছিলেন সেইভাবেই তাকিয়ে রইলেন ছায়া মূর্তিটার দিকে। আসলে তিনি দেখতে চাইলেন মূর্তিটা এরপর কি করে। এক মুখ দাঁড়ি গভীর জঙ্গল আর এক মাথা চুলে মূর্তিটাকে তখন বেশ ভয়াবহ মনে হচ্ছিল। তার উপর তার হাতের নখগুলো ছিল বেশ বড় বড়। হাতের তীক্ষ্ণ আর বড় বড় নখ দেখে দার্শনিক ভদ্রলোকের মনে একটা অন্য ধরনের ভয়ের উদয় হলো। মৃত্যুর পর আত্মা মানুষের কতটা ক্ষতি করতে পারে সে সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। এমন কিছু পৃথিবীতে আছে বলেও তার বিশ্বাস ছিল না। চোর ডাকাত ভূতের চেয়ে বেশি ক্ষতি করে বলে তিনি মনে করেন। কিন্তু এখন তিনি কি করবেন, এই বিপদ থেকে আত্মরক্ষার উপায় ভাবছিলেন, যখন হঠাৎ সেই সময় দার্শনিক ভদ্রলোক লক্ষ্য করলেন মূর্তিটি আর এক পা এগিয়ে এসে ক্রমাগত পিছু হটতে লাগলো। এক সময় সে ঘর পরিত্যাগ করলো। অশরীরী মূর্তিটিকে পিছিয়ে যেতে দেখে দার্শনিক ভদ্রলোকটি পূর্বের অবস্থা ত্যাগ করে বিছানা ছেড়ে উঠলেন। তারপর নিজের ঘর ছেড়ে বাইরে এসে দাঁড়ালেন। অদ্ভুত বা আজব যাই হোক, তিনি লক্ষ্য করলেন ব্যাপারটা। মূর্তিটি ধীরে ধীরে নিচে নেমে এলো।
তারপর উঠোনের ঠিক মাঝ বরাবর গিয়ে হঠাৎই যেন কর্পূরের মতো মিলিয়ে গেল। দার্শনিক একবার চিৎকার করে বললেন, কে কে? কিন্তু উত্তরে কেবল অনেক দূর থেকে ভেসে আসা অস্পষ্ট গোঙানি ছাড়া আর কিছুই শুনতে পেলেন না। যে জায়গায় মূর্তিটা অদৃশ্য হয়েছিল সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ স্তব্ধ হয়ে কি যেন ভাবলেন। তিনি আরো দু একবার ডাকাডাকি করেও কারো কিছু উত্তর পেলেন না। বিফল মনোরথ হয়ে তিনি ঘরে এসে শুয়ে পড়লেন। বাকি রাতটি তিনি ব্যাপারটা নিয়ে চিন্তা করতে করতে কাটিয়ে দিলেন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গত রাতে ঠিক যে জায়গা থেকে মূর্তিটা অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানে এসে অনেক কিছু পর্যবেক্ষণের দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতে লাগলেন। কিন্তু দিনের বেলায় কোনো কিছুই তার অস্বাভাবিক মনে হলো না। পাহাড়ের টিলায় এই বাড়িটা ছিল লোকালয় থেকে বেশ কিছু দূরে। তার উপর ভুতুরে বদনামের জন্য লোকজন এমনকি কোনো সাহসী পুরুষও এই বাড়ির ত্রিসীমানায় আসতে ভয় পায়। নির্বান্ধব এই পরিবেশে দার্শনিক ভদ্রলোক আবার তন্ময় হয়ে গেলেন নিজের পড়াশোনায়। প্রায় সারাদিনই বইয়ের জগতে ডুবে থাকলেন। ফলে রাতের অশরীরী আর অদ্ভুত ঘটনার কথা প্রায় ভুলেই গেলেন। রাতের খাওয়া দাওয়া সেরে যখন বিছানায় শুতে এলেন তখনই আর একবার গত রাতের ঘটনা মনে পড়ল। কিন্তু ঘটনাটি তিনি তেমন আমল দিলেন না। ভাবলেন অত্যাধিক ক্লান্তি আর চিন্তাগ্রস্ত থাকার জন্য আধা ঘুম আধা জাগা অবস্থায় কি দেখতে দেখতে কি দেখেছিলেন। বিছানায় শোয়ার সাথে সাথেই ঘুম না এলেও কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তিনি তলিয়ে গেলেন। সবকিছুকে অলিক বলে উড়িয়ে দিলেও আজ রাতেও গত রাতের ঘটনার পুনরাবৃত্তি হলো। এমনকি তারপরের রাতেও একই ব্যাপার ঘটল। পরপর 3 রাত্রি এইভাবে অশরীরীর আবির্ভাব এবং একইভাবে হাত পা নেড়ে কিছু বলতে চাওয়ার চেষ্টা এবং একইভাবে উঠোনের দিকে একই জায়গায় এসে তার মিলিয়ে যাওয়া বেশ ভাবিয়ে তুলল তাকে। তিনি কিছুতেই বুঝতে পারলেন না এটা কেমন করে হচ্ছে, কিভাবে হচ্ছে। অবশেষে 4র্থ দিন সকালে দার্শনিক কিন্তু আর সবকিছু নিছক কল্পনা বলে উড়িয়ে দিতে পারলেন না। আবার ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েও গেলেন না। তিনি মনে মনে ভাবলেন নিশ্চয়ই এর মধ্যে অনুসন্ধানের কিছু আছে। সত্যি যদি কোনো অশরীরী থেকে থাকে তাহলে সে নিশ্চয়ই তাকে কিছু বলতে চাইছে। আর সবচেয়ে বেশি যেটা তাকে আকৃষ্ট করলো সেটা হচ্ছে উঠোনের ওই নির্দিষ্ট স্থানেই কেনই বা প্রতি রাত্রে অদ্ভুত আর বিভৎস আকৃতির ওই মূর্তি উঠোনের ওই বিশেষ জায়গায় এসে হারিয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটিতেই নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ কিছু আছে। এর তদন্ত তো হওয়া অবশ্যম্ভাবী। 4র্থ দিন সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গেই দার্শনিক আর বাড়িতে বসে রইলেন না, চলে গেলেন শহরে। প্রথমে তিনি যোগাযোগ করলেন স্থানীয় ম্যাজিস্ট্রেটের সাথে। সব কথা তাকে খুলে বললেন। অন্য কেউ হলে হয়তো ম্যাজিস্ট্রেট পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিতেন, কিন্তু দার্শনিক ওই এলাকায় বেশ পরিচিত ছিলেন। জ্ঞানী এবং বুদ্ধিমান হিসাবে তিনি বেশ পরিচিত ছিলেন সকলের কাছে। তাই তার কথাকে খেলায় উড়িয়ে দিতে পারলেন না ম্যাজিস্ট্রেট সাহেব। কাল বিলম্ব না করে তিনি বেশ কিছু মজুর নিয়ে ফিরে এলেন দার্শনিকের কেনা সেই নতুন ভুতুড়ে বাড়িতে। উঠোনের ঠিক যে জায়গায় এসে সেই অশরীরী মূর্তিটা গত 3 রাত্রে অদৃশ্য হয়েছে সেই জায়গাটির মাটি কোপাতে লাগলেন মজুরেরা। অবশ্য বেশি দূর মাটি খুঁড়তে হলো না। সামান্য কয়েক হাত জমির নিচে পাওয়া গেল একটা আস্ত কঙ্কাল। কঙ্কালটির হাত পা শেকল দিয়ে বাঁধা রয়েছে, পুরু শেকলেও মরচে ধরেছে। ভূত প্রেতে দার্শনিকের কোনোদিনও বিশ্বাস ছিল না ঠিকই, কিন্তু সব ঘটনা চাক্ষুষ করে তার বিস্ময়ের সীমা রইল না। ম্যাজিস্ট্রেট সাহেবের পরামর্শে ধর্মীয় নিয়ম কানুন মেনে যথাযথভাবে কবর দেওয়া হলো সেই কঙ্কালটিকে। আর সব থেকে অদ্ভুত ব্যাপার, ভালোভাবে ধর্মীয় রীতি মেনে কবরস্থ করার পর আর কোনোদিনও ওই বাড়িতে সেই অশরীরী মূর্তির আবির্ভাব ঘটেনি। এরপর দার্শনিক বলেছিলেন আর কোনোদিনও কিছু দেখেননি তিনি।
কিন্তু তিনি তবুও বাড়িটির ব্যাপারে খোঁজখবর শুরু করলেন। গ্রামের কেউ কিছু ঠিকভাবে বলতে না পারলেও গ্রামের এক বৃদ্ধার মুখে শোনা গেল, অনেকদিন আগে এক বৃদ্ধ কৃতদাসকে সামান্য অপরাধের জন্য ওইভাবে হাতে পায়ে শিকল বেঁধে জীবন্ত কবর দেওয়া হয়েছিল ওই বাড়িতে। এই ঘটনা সত্য কি মিথ্যা জানার উপায় নেই, তবে দার্শনিক বুঝেছিলেন মৃত্যুর পর আত্মার আসা যাওয়া থাকে, আর সে আত্মা যদি অতৃপ্ত হয় তাহলে অশরীরীর রূপ নিয়ে মানুষকে দেখা দিতে চায়, হয়তোবা অতৃপ্ত আত্মা মুক্তির পথ খুঁজতে চাইছে।